মাসুমদা নমস্কার। হ্যাঁ, ঘটনাটা নমস্কার। ঘটনাটা হচ্ছে একটি অভিযোগ উঠছে এবং অভিযোগটি হচ্ছে আমাদের বাংলার মহারাজের বিরুদ্ধে। অভিযোগ হচ্ছে লোক ঠকানোর অভিযোগ এবং 127 জনের মতন প্রায় তারা লিখিত অভিযোগ করেছে মহেশতলা থানায়। এটি একটি আবাসিকের ঘটনা এবং সেই আবাসিকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছে সৌরভ গাঙ্গুলি এবং সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ছিলেন এবং তার সঙ্গে দেবও ছিলেন। কি বলবেন এই বিষয়টা নিয়ে? দেখুন, আমি নিজে ক্ষতিগ্রস্ত। যে আবাসনের কথা বলছেন তার নাম হাইল্যান্ড গ্রিন। এটা কলকাতা রিভারসাইড প্রাইভেট লিমিটেডের আন্ডারে নির্মিত। এটা বাটানগরে, কলকাতার পাশে বাটানগর, এই মহেশতলা থানার আন্ডারে। এটা প্রায় 350 একরের বেশি জমিতে এই বাটানগরটা গড়ে উঠেছে। মানে এই হুম হাইল্যান্ডটা গড়ে উঠেছে। প্রজেক্ট 1, প্রজেক্ট 2 এসব আছে আর কি। হুম এখানে 15 তলা বিল্ডিং আছে, প্রায় ধরতে গেলে 60-70টার মতো। হুম 28 তলা বিল্ডিং একটা হয়ে গেছে, আরো দুটো তৈরি হচ্ছে। বিশাল প্রজেক্ট, হুম গঙ্গার ঠিকায়। তো সেই প্রজেক্টটা 2013 সাল থেকে কাজ শুরু হয়েছে। আমরা তখন বুক করেছিলাম, আমি নিজে বুক করেছিলাম। আচ্ছা সৌরভ গাঙ্গুলি অ্যাড দিয়েছিলেন, তিনি ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তিনি বলেছিলেন, এবং যেটা তিনি বলেছেন সেটা প্রমোটার তার যে ব্রোশিওর, যে আমাদের সাথে যে চুক্তি, সেই চুক্তিতে লিপিবদ্ধ রয়েছে, লিখিত রয়েছে। আচ্ছা ব্রোশিওর আমার কাছে আছে, তাতে ওনার বক্তব্য, ওনার ছবি, ওনার কমিটমেন্ট সব লেখা আছে। হুম তিনি টিভি চ্যানেলে, বিভিন্ন চ্যানেলে তিনি তার ভিডিওতেও বলেছেন। তিনি একদম অডিও ভিডিও দুটোতেই বলেছেন। সেসব চ্যানেল আমাকে রয়েছে, যেগুলো টিভিতে প্রকাশিত, দিনের পর দিন টিভিতে অ্যাড হতো আর কি। ওনার অ্যাড, হাই প্রজেক্ট গঙ্গার ধারে, মাত্র 16 লাখ টাকা। হুম এই কথা উনি বলেছিলেন। আর কটা মাত্র ঘর বাড়ি মানে ফ্ল্যাট বাকি আছে, তাড়াতাড়ি করুন, এত এই সুযোগ আর হাতছাড়া করবেন না। বিশ্বস্ত প্রতিষ্ঠান, বিশ্বস্ত প্রমোটার, আমি বলছি বিশ্বস্ত, আপনারা কিনুন, এই সুযোগ হাতছাড়া করবেন না। কারণ ওখানে ওই কমপ্লেক্সের মধ্যে তৈরি হচ্ছে হসপিটাল, ফিল্ম সিটি, যেটা উদ্বোধন করেছিলেন মমতা ব্যানার্জিতে, মাননীয় মমতা ব্যানার্জি, এবং তার সঙ্গে ছিলেন আমাদের দেব, বিখ্যাত নায়ক, আরো অনেকে ছিলেন, বিশিষ্ট জন হুম ছিলেন, মেয়র কলকাতার ছিলেন। অবশ্যই সৌরভ গাঙ্গুলি, উনি না থাকলে হয়, উনি তো ব্র্যান্ড অ্যাম্বাসেডর হুম ছিলেন। আর ছিলেন সুমিত দাবড়িওয়াল, যিনি এই প্রজেক্টের মালিক, হুম যিনি প্রমোটার। এটা সুমিত দাবড়িওয়াল, যিনি কলকাতার এই আমাদের বাঘাযতীনের কাছে হাইল্যান্ড পার্ক তৈরি করেছেন। হাইল্যান্ড, এই নামটাই ওই ওই কোম্পানির নাম, হাইল্যান্ড। তো বলেছিলেন এটা বিগ বাজার হবে, স্কুল হবে, কলেজ হবে, বিশ্ববিদ্যালয় হবে। ভুলে যাচ্ছি, বলতে ভুলে গেছি। আরেকটা জিনিস হবে, এটা সৌরভ গাঙ্গুলি এইভাবে বলেছে, আমি আপনাকে ভিডিও পাঠাতে পারি। হুম আমি ওখানে করছি সৌরভ গাঙ্গুলি ক্রিকেট কোচিং ক্লাব ও ক্রিকেট কোচিং একাডেমি, হুম আমি করছি। আপনারা এক্ষুনি কিনুন, বিলম্ব করবেন না। এই বাংলা বঙ্গবাসীরা এই ক্রিকেট ওই আইডল মনে করেন, আইডল, আইকন, আইডল সব মনে করে না। হুম আই তো ওই ভাইকে দেখেছে, সৌরভ ভাই, তিনি হচ্ছেন আইকন। তাকে দেখেছে, সৌরভ বলেছে, মানে আমি যত লোকের সাথে কথা বলেছি কমপ্লেক্স, প্রায় সকলেই বলেছে যে সৌরভ যখন এটা ব্র্যান্ড অ্যাম্বাসেডর এত করে বলছে, নিশ্চয়ই এটা খারাপ হবে না, হবেই হবে। সবাই কিনেছে, সবাই পয়সা দিয়ে। হুম এবং এখনকার সেই ছিল 2013, হুম পেয়ে যাওয়ার কথা 2017-এর মধ্যে কমপ্লিট পেয়ে যাওয়ার কথা সবার। হুম 40% লোক পুরো টাকা দিয়ে বা সামান্য টাকা বাকি আছে, তার ফ্ল্যাট পাইনি, 50% রেজিস্ট্রি হয়নি। তারপরে 60% যারা ফ্ল্যাট পেয়েছে, তাদের অনেকে রেজিস্ট্রি হয়নি, তারা হয়তো পেয়েছে, পজিশন পেয়েছে, মানে পজিশনটা পেয়েছে, কেউ কেউ হয়তো রেজিস্ট্রি করে দিয়েছে। কিন্তু প্রত্যেকে টাকা পায়, এবং যে সকল কমিটমেন্ট অ্যামিনিটিস গুলো ছিল, হুম সুযোগ সুবিধাগুলো ছিল, যেগুলো দেবার কথা, যার জন্য লোক ফ্ল্যাটটা কিনেছে, শুধু ঘরটার জন্য নয়, আশেপাশে পরিবেশের জন্য কিনেছিল লোক। গল্ফ ক্লাব হওয়ার কথা, বিগ বাজার, ফিল্ম সিটি, হুম অ্যাপেলো হসপিটাল, সৌরভ গাঙ্গুলির ক্রিকেট কোচিং একাডেমি, কলেজ, বিশ্ববিদ্যালয়, স্কুল, ইত্যাদি ইত্যাদি, অনেক কিছু, অনেক কিছু। হুম একটাও তৈরি হয়নি, কিচ্ছুটি হয়নি। 2017-তে আবাসিকদের ফ্ল্যাট হস্তান্তর করার কথা বলেছিলেন প্রমোটারের তরফ থেকে, মানে মালিক পক্ষ যিনি ছিলেন, যিনি প্রমোটার বানাচ্ছিলেন তাদের তরফ থেকে। এবং সেই অভিযোগ উঠছে যে 2017-তে তারা ফ্ল্যাট তো পায়নি, উল্টে এটা 2024। তাহলে যে সময় ফ্ল্যাট পাওয়ার কথা তার থেকে অতিরিক্ত সময় চলে গেলে সেখানে একটা পেনাল্টি দিতে হয়। তো কি বলবেন, মানে কি পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে ঠিক? হ্যাঁ, সেই প্ল্যানটি দেওয়ার কথা, কম্পেনসেশন, সেটা একদম এগ্রিমেন্টে লেখা আছে, টার্ম কন্ডিশনে। হুম সেই কম্পেনসেশন কেউই পায়নি। মানে প্রত্যেকে লাখ লাখ টাকা কম্পেনসেশন পাওয়ার কথা। আমি একটু ধমক চমক দিতে লাখখানিক টাকা পেয়েছি। হুম তারপরে আমার পাওনা যেটা, সেটা হচ্ছে 8 লাখ সামথিং, সেই ক্লেমটা আমি পাঠিয়েছি। হুম তার মধ্যে স্যাংশন হয়েছে দেখলাম গতকালকে, আমাদের এই নিউজ হওয়ার পরে দেখলাম কর্তৃপক্ষের পক্ষ থেকে একটা কাগজ, তার 4 লাখ টাকার মধ্যে নাকি আমরা পাওনা, তারা দেখিয়েছে।
তো আমার সাথে কয়েক হাজার লোকের লিস্ট আমার কাছে চলে এসছে অলরেডি। ঠিক আছে, দেবে কিনা জানি না, কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে, আমার প্রশ্ন হচ্ছে, কেউ বলতে পারে যে অ্যাড তো দেয়, অনেকে তো মদেরও অ্যাড দেয়, সিগারেটও অ্যাড দেয়, কি আর করা যাবে, মদ সিগারেট তো ক্ষতিকর সবাই জানে, তবু তো অ্যাড দেয়, তার জন্য তার দায়ী কেন? আরে মদ সিগারেটের ব্যাপারটা আলাদা, সেটা সবাই জানে, একটা বাচ্চাও জানে না যে মদ সিগারেট খেলে ক্ষতি হয় না, সবাই জানে, তবুও লোক খায়, এটা ধীরে ধীরে তলিয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু ফ্ল্যাট, যেটা লিকুইড টাকার ব্যাপার, যেটা একটা সইয়ের উপর নির্ভর করে, একটা সই দিয়ে টাকাটা যখন ডিল হয়, ফ্ল্যাট কেনা বেচার ব্যাপার, সেখানে আমি বলবো বিশ্বস্ত প্রমোটার, খুব ঠান্ডা মাথায় বুঝুন। তারপরে যখন সে চিটিংবাজি করলো, সে এখন জানেন এই বিগত মার্চ মাসে, 2024 সালের মার্চ মাসে সে কোর্টে গিয়ে স্যালেন্ডার হয়েছে। সুমিত দাবরিওয়াল বলেছে, আমি দেউলিয়া হয়ে গেছি, আমি আর ফ্ল্যাটের লোককে ফ্ল্যাট দিতে পারছি না। কেন রেজিস্ট্রি করতে পারছে না জানেন? এই ফ্ল্যাট গুলো করার সময় এইচডিএফসি থেকে লোন নিয়েছিল সুমিত দাবরিওয়াল, সেই লোন বাবদ এইচডিএফসি পায় 1200 কোটি টাকা, 1200 কোটি টাকা বলো, সেই টাকা দিতে পারেনি। আমাদের যে গ্যারেজ আছে, বিরাট বড় গ্যারেজ, গাড়ি রাখার গ্যারেজ, তার পার্কিং, সেই গ্যারেজ এখনো অসম্পূর্ণ, লিফট খারাপ হয়ে যাচ্ছে, মেনটেনেন্স নেই, কমপ্লেক্সের মধ্যে মধুচক্র, ফ্ল্যাটে ফ্ল্যাটে মধুচক্র হচ্ছে। আমি থানায় ডায়েরি করেছিলাম উদ্যোগ নিয়ে। তারপরে হচ্ছে, যে কোনো সময় সন্ত্রাসবাদীরা ওখানে আড়ত করতে পারে, আরো ভয়ঙ্কর জিনিস, রাজ্যের জন্য, মানুষের জন্য ক্ষতিকর। আমি ভয়ে ওখানে গিয়ে রাত্রে থাকতে পারি না, ওটা ফ্ল্যাট আমার পড়ে থাকে, তালা দেওয়া পড়ে থাকে, তো আমি যেতে পারি না, আমার নিরাপত্তার প্রবলেম বলে। প্রত্যেক লোক যারা অসহায়, তারা বাধ্য হয়ে বাস করছে ওখানে। এবং এই প্রজেক্টের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দেবও সঙ্গে ছিলেন, এবং মহারাজ, আমাদের বাংলার যিনি মহারাজ, আমাদের অধিনায়ক, প্রাক্তন অধিনায়ক ক্রিকেটের, তাদের ওপর ভরসা করেই কি মানুষ আজকে এই প্রজেক্টে উদ্যোগ নিয়েছিলেন? মানে আপনার ঠিক অভিযোগটা কি, কার প্রতি? একদম মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আমাদের সুমিত দাবরিওয়ালের একটা চুক্তি হয়েছিল, এটা ওদের বক্তব্য। সুমিত দাবরিওয়ালের সাথে আমার কথা হয়েছিল, এই প্রমোটারের সাথে চুক্তি হয়েছিল যে এই যে সম্প্রীতি ফ্লাইওভার, তার মালিক হচ্ছে আমরা, মানে এই কাজী মাসুম আক্তার সম্প্রীতি ফ্লাইওভারের মালিক। কেন? আমাদের থেকে যে টাকা নেওয়া হয়েছে, সেই টাকার ভাগ এই সম্প্রীতি ফ্লাইওভারে আছে, মানে এই ফ্লাইওভারটা আমাদের টাকা তৈরি হয়েছে। এটা তৈরি করতে 300 কোটি টাকা খরচ হয়েছে। কত? 300 কোটি টাকা। এই সম্প্রীতি ফ্লাইওভারে শুধু তো হাইল্যান্ড গ্রিনের বা কলকাতা রিভার সাইডের লোকেরা যাতায়াত করে না, গোটা ওই মহেশতলা থেকে আরম্ভ করে, বজবজ থেকে আরম্ভ করে, দক্ষিণ চব্বিশ লোকেরা সবাই যাতায়াত করে, গোটা বঙ্গবাসী যাতায়াত করে, গোটা ভারতবাসী যাতায়াত করে। তো তার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে আমাদের এই যে কোম্পানি কলকাতা রিভার সাইডে চুক্তি হয়েছিল সুমিত দাবরিওয়ালের, যে 300 কোটি টাকা খরচা, 150 কোটি দেবে হাইল্যান্ড গ্রিন প্রজেক্ট বা এই রিভার সাইড প্রজেক্ট, আর 150 কোটি দেবে পশ্চিমবঙ্গ সরকার। তো যখন কাজ হতে থাকে, তখন আমাকে যেটা জানিয়েছে, আমাদেরকে জানিয়েছে, করতে বলছে টাকা নেই। টাকা নেই কেন? বলছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের বলেছিলেন যে 150 কোটি টাকা দেবেন। যখন আমি তার থেকে টাকা চাইছি, কাজ করতে করতে বলছে টাকা নেই, পরে দেব, এখন আপনি খরচ করুন। বলছে পুরো খরচ করে বলেছি, 300 কোটি টাকা খরচ হয়ে গেছে, ফ্লাইওভার হয়ে গেছে 4 বছর, এখনো টাকা দেয়নি। তাহলে আগামী দিন আপনাদের পরিকল্পনাটা কি? কারণ এরকম অনেক আবাসিকগণ আছে যারা এই ধরনের সমস্যায় ভুগছে এবং অনেকে ফ্ল্যাট পায়নি, টাকা পেমেন্ট করে দিয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় অভিযোগ করেছেন, কিন্তু কি পদক্ষেপ কি নেবেন? আমি বলছি, সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে, আমরা তো ফ্ল্যাটটা পেয়েছি, অন্তত ভুল ঠিক যাই হোক, খারাপ আর যাই হোক, কিন্তু প্রচুর হয়নি এখন পর্যন্ত। ফেজ 2 হাইল্যান্ড গ্রিন ফেজ 2, তার ফ্ল্যাটের কাজই কমপ্লিট হয়নি, সম্পূর্ণ টাকা নেওয়া হয়ে গেছে, অথবা 90% টাকা নেওয়া হয়ে গেছে। এমনকি ফ্ল্যাটের সম্পূর্ণ টাকা নিয়ে নেওয়ার পর রেজিস্ট্রি করে টাকা নেওয়া হয়ে গেছে। ফ্ল্যাটের দাম বলা হচ্ছে 16 লাখ টাকা। কে বলেছিলেন? সৌরভ গাঙ্গুলি। আমি গ্যারান্টি। তারপরে যে ফ্ল্যাটের দাম হয়ে গেছে 22 লাখ টাকা। 16 লাখ টাকা বলে 22 লাখ টাকা বিক্রি হয়, মধ্যে 7 লাখ টাকা কারচুপি। ঠিক আছে, এই কারচুপি টাকাগুলো এখন গোটা হাইল্যান্ডবাসী চাইছে। এখন ওই ফ্ল্যাটটা যেটা 22 লক্ষ 23 লক্ষে কেনা হয়েছিল 2013-14 সালে, আজকে 2024 সালে তার দাম 50 লাখ টাকার কথা, তার দাম এখন 15 লাখ টাকা। মানে হাফ দামে বিক্রি করে দিয়ে লোক বলছে ছেড়ে দেবা, কে দেবাছি। কিন্তু মাসুমবাবু, প্রমোটারের এগেইনস্টে অভিযোগ না করে সৌরভ গাঙ্গুলির এগেইনস্টে কেন অভিযোগ? না, অভিযোগ পত্রটি, এটা মূল নেতৃত্ব আমি নিজে দিয়েছিলাম, আমি নিজে ড্রাফটটা করেছিলাম, আমি নিজেই সবাইকে নিয়ে বৈঠক করে সই করেছিলাম, প্রত্যেকে ফোন নম্বর সহ সই করেছে, যারা আমার আশেপাশে ছিল 127 জনকে দিয়ে সই করেছিলাম। আমি নিজে আমাদের হাইল্যান্ডবাসীদের নিয়ে গিয়ে ওই মহেশতলা থানায় জমা দিয়েছিলাম। ওটা এফআইআর হিসেবে কেন হলে ভালো হতো, কিন্তু অত বিখ্যাত লোকের বিরুদ্ধে এফআইআর আমাদের মতো তুচ্ছ লোকদের বিরুদ্ধে হবে।
পদ্মশ্রী টদ্মশ্রী পেলে মানুষের মধ্যে পড়ে না, ক্রিকেটে ব্যাটে বল মারলে মানুষের মধ্যে পড়ে। বিরাট জোরে একটা ব্যাট দিয়ে একটা বল মারতে হবে, যে খেলাটা বিশ্বের কোনো দেশের লোক জানে না, মাত্র 10টা দেশের লোক এই খেলাটার নাম জানে। এটা কোনো খেলাই নয়, আমরা পাগল উন্মাদ তাই এটাকে খেলা বলে মনে করি। এটা কোনো আন্তর্জাতিক খেলাই নয়, এটা হচ্ছে ব্রিটিশদের খেলা। ওরা তাদের উপনিবেশের লোকদের নিয়ে মজা ঠাট্টা করার জন্য চাকর বাকর মনে করে এই ভারত বাংলাদেশ পাকিস্তান তারা একসাথেই ছিল, শ্রীলঙ্কা এই অস্ট্রেলিয়া ওদের জেলখানা ছিল, আর ওই ওয়েস্ট ইন্ডিজ ওদের উপনিবেশ ছিল, এদেরকে নিউজিল্যান্ড ওদের অধীনস্থ ছিল, এদের নিয়ে খেলা। অর্থাৎ ব্রিটেনের উপনিবেশ আর তারা সাঙ্গপাঙ্গ চাকর বাকরদের খেলা। এটা কোনো আন্তর্জাতিক খেলে না। এখন কেউ কেউ খেলছে, কোনো দেশ আরো যুক্ত, 10টা দেশ 12টা দেশ এটা নাম জানে, খেলেই 8-10টা দেশে খেলে, আর ফলে এটা কোনো খেলাই নয়। কিন্তু আবাসন দুর্নীতিতে প্রমোটারের বিরুদ্ধে না গিয়ে সৌরভ গাঙ্গুলির বিরুদ্ধে কেন? তিনি তো ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আমরা প্রমোটারের বিরুদ্ধে, ভালো করে শুনুন, আমরা প্রমোটারের বিরুদ্ধেই মূলত অভিযোগটা করেছি। আচ্ছা, ঠিক আছে। তার সঙ্গে আমাদের সাবজেক্টে যেটা আছে যে সৌরভ গাঙ্গুলি তিনি বাংলার আইকন, তিনি বলেছিলেন আমি এখানে ক্রিকেট কোচিং ক্লাব করব। আমি বলছি বিশ্বস্ত প্রমোটার, আমি কথা দিচ্ছি, এ কথা তিনি বারে বারে অ্যাডে বলেছেন, দিলেন। তার কথায় যেহেতু বিশ্বাস করে একটা কিনে সর্বশান্ত হচ্ছেন, তাই তার দায় থেকে যেত এটা ইন্টারফেয়ার করার জন্য। তিনি কোনো ইন্টারফেয়ার করেননি, পাশে থাকেননি, কথা বলেননি, খোঁজও রাখেননি। লোক বিশ্বাস করে তার যদি আচরণ হয় সেটা কি ন্যায্য? তার বক্তব্য, তার দ্বারা যে প্রতারিত হয়েছে বা তার এই মিথ্যে ভাষণে যে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাকে বিশ্বাস করে, তাকে শ্রদ্ধা করে যে আমাদের আবেদনে এই কথা বলা আছে এবং তাকে দায়বদ্ধ হতে বলা আছে, তিনি তো ব্র্যান্ড অ্যাম্বাসেডার, কি কোনো দায় থাকবে না? মাসুম বাবু, যদি মহেশতলা থানা কোনোভাবে অভিযোগ গ্রহণ না করে বা পদক্ষেপ না নেয়, আপনাদের পদক্ষেপ কি? আমরা ইতিমধ্যে কোর্টে চলে গেছি। ইতিমধ্যে সুমিত দাস নিজেকে দেউলিয়া ঘোষণা করেছেন, শুনেননি ভালো করে এটা, তিনি পালিয়ে গেছেন, মুম্বাই লুকিয়ে আছেন। আমরা কোর্টে, এখানে কোর্ট মনিটরিং একটা টিমকে বসানো হয়েছে হাইল্যান্ডে, তারা এখন প্রজেক্টটা দেখাশোনা করছে। তারা ওই হাইল্যান্ডের ওই রিভার্সাইড প্রজেক্টের সম্পত্তি বিক্রি করে জায়গা যখন ফাঁকা পড়ে আছে কোনো, আমাদের ক্ষতিপূরণ দেওয়ার বন্দোবস্ত করছে, কতটা করছে দেখবো। যদি আমরা সন্তুষ্ট হতে না পারি, আমরা এটা নিয়ে যথেচ্ছভাবে যা যা আইনে আছে সেই অনুযায়ী আমরা করবো এবং আমরা প্রয়োজনে সৌরভ গাঙ্গুলি বাড়ি ঘেরাও করবো। বাংলার তরুণ সমাজ যদি মারা যায় কোনো অন্যায়ের পাপের জন্য, চাকরি বাকরি না পেয়ে, তিনি যদি চুপ করে বসে থাকে, তাকে তো হলো কুলাঙ্গার বলবে। একটা আইকন কাকে বলে? আইকনরা যদি ভণ্ড ধান্দাবাজ হয়, মানুষকে বিপদগামী করে। আচ্ছা বলুন তো, আমি একজন পদ্মশ্রী অ্যাওয়ার্ডী, লোক আমাকে কেউ শ্রদ্ধা করে, আমাকেও লক্ষ লক্ষ লোক শ্রদ্ধা করে, এটা আমার অনেক পাওয়া। এবার ধরুন যে আমাকে শ্রদ্ধা করে, বিশ্বাস করে, ভক্তি করে, আমার অনুগত বলুন, আমার ভক্ত বলুন, আমি তার এই ভক্তির সুযোগে তার আবেগকে কাজে লাগিয়ে ভুলভাবে যদি তাকে চালিত করে, তাকে সর্বনাশের মুখে ফেলে দিই, নীতিগতভাবে আমি কি পাপি না? আপনি বলুন। যদি এইটা পাপ হয়, সৌরভ গাঙ্গুলি পাপ নয় কেন? আমি মনে করি যদি ধান্দাবাজি ভণ্ডামি সুযোগ দিয়ে তাদের আবেগকে কাজে লাগিয়ে প্রতারিত করে মানুষকে সর্বশান্ত করলে তার বিরুদ্ধে অ্যাকশন হয়, এমন আইন তৈরি করতে হবে, এটা দায়। কারণ পশ্চিম ভারতবর্ষ হচ্ছে ভক্তির দেশ, একে অপরকে ভক্তি করা ভারতবর্ষের পরম্পরা। ভারতবর্ষ যাকে আইকন মনে করা হয়, সে যদি নিটল ব্যবসার সাথে, নিটল ব্যবসা অর্থ নিজের লাভের জন্য রীতি আদর্শকে জলাঞ্জলি দেয়, তারপরে যদি সে রাষ্ট্রপতি পুরস্কার পায়, দেশের সম্মান পায়, সেই সম্মান ছিনিয়ে নেওয়া উচিত, তার মর্যাদা ছিনিয়ে নেওয়া উচিত। আমরা সৌরভ গাঙ্গুলিকে তো অত্যন্ত আত্মকেন্দ্রিক, স্বার্থপর এবং জটিল কুটিল ব্যক্তি হিসেবে জানি। কিরকম? তিনি যেদিকে ক্ষমতা ধায়, সৌরভের ইচ্ছা মতিগতি পদচারণা সেদিকেই যায়, যেদিকে ক্ষমতা ধায়। যখন বামেরা ছিল, কি ভালোবাসা বামেদের সাথে, বাবারে, অশোক বাবুকে কি ভক্তি, সুভাষ বাবুকে কি ভক্তি, তারপরে ঠিক ভক্তি দিয়ে বাতায় কাঁঠাল বেগে জায়গা নিল। আর সৌরভ যখন যেখানে জায়গা পায়, সেই জায়গা সর্বশান্ত হয়ে যায়, বন্ধা হয়ে যায়। এ ভয়ঙ্কর জিনিস। তিনি ব্যাটে কিন্তু ভালো দুটি চালান না, কিন্তু সৌরভ গাঙ্গুলি তো ইস্পাত কারখানা করবেন তিনি বলেছিলেন, সেটা বন্ধ হয়ে গেল, মানে সেটা হয়ে গেল। তারপরে উনি এখন যেটা করেছেন, প্রয়াগ চিটফান্ড, গরিব মানুষের টাকায় ওই ফিল্ম সিটি প্রয়াগের তৈরি, ওখানকার প্রত্যেকটা ইট পাথরে বালিতে ঘাসের পাতায় পাতায় গরিব লোকেদের রক্ত আঁকা আছে, গরিব লোকদের টাকায় ওটা নির্মিত।
সেইটাকে যখন সরকার বাজেয়াপ্ত করতে পারলো, করে বেচা বিক্রি করে যাদের পাওনা টাকা কিছু কিছু করে ফেরত দিতে পারতো, বুদ্ধি কি বলে আপনার? টাকাটা কার? গভর্নমেন্টের তো নয়, কিন্তু গভর্নমেন্ট ওটাকে অ্যাকোয়ার করে একটা লোককে 1 টাকায় দিয়ে দেবে। 350 একরের মতো সম্পত্তি শুনলাম 1 টাকায় দিচ্ছে। তার দাম নাকি একদা ছিল নাকি ওই 2700 টাকা, 2700 কোটি টাকার মতো, 2700 কোটি টাকা শুনলাম। সেটা ঠিক জানি না, আমি শুনছিলাম, টিভিতে দেখছিলাম 2700 কোটি, 2700 কোটি একদা ছিল দাম। এটাকে 1 টাকায় দিয়ে দেবে। আচ্ছা, আমাকেও 1 টাকায় দিলে মরে যাবে সব, দেখছি আর কি। সম্পর্কে দিয়ে দেওয়া যায়। ধরুন আপনার প্রপার্টি, ঘর বাড়ি, কোনো কারণে গভর্নমেন্ট অধিগ্রহণ করে নিল, নিয়ে আমাকে 1 টাকায় দিয়ে দিল, এটা ঠিক? নিয়ে আমাকে 1 টাকা দিয়ে দিল। কতদিন লিজ? 999 বছরের লিজ। আর তো 10টা প্রজন্ম, 20টা প্রজন্ম চলে যাবে, যথেষ্ট সৌরভের জন্য। আচ্ছা, যে ওটাও নষ্ট হয়ে গেল, এখানেও মামলা, এটাও নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, সৌরভ গাঙ্গুলি যখন অবৈধ সুযোগগুলো দেয় কেউ, উনি নেবেন কেন বলুন তো? ধরুন অবৈধ কোনো টাকা পয়সা লেনদেনের সুযোগ আমার সামনে এলো, আমি যদি স্বচ্ছ সদলোক হই, নেবো কেন? দিক না সরকার, সরকার দিলে নিয়ে নেবো। সরকার কোনো আমাকে পাপ কর্ম করতে বললো, আমি করে ফেলবো? আমি কি বলেন? যদি আমি পাপ কর্ম করি তাহলে আমি আইকন হই কি করে? তাহলে আগে আইকন এই নামটা সরাতে হবে। বাংলার আম জনতাকে বলছি, আমি আজকে সোশ্যাল মিডিয়ায় লিখেছি, আম জনতা কদিন আম হয়ে থাকবে? আম গাছের পাকা কাঁচা আম কদিন হয়ে থাকবে? এরা কি ভালো মন্দটা বুঝবে না? যখন ছাত্র সমাজ রাস্তায় কাঁদছিল, গাছতলায় বসে, এতদিন আজও কাঁদছে, চাকরি তাদের খেয়ে নিয়েছে, পার্থবাবুরা একটুখানি কাঁদতেও যায়নি, খোঁজ নিতেও যায়নি, তবুও বলছে তিনি আইকন, তবুও বলছে তিনি ব্র্যান্ড অ্যাম্বাসাডার। আচ্ছা, এরকম লোক যদি কোনো রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়, তাহলে সেই রাজ্যটা কি রাজ্য আমি বুঝতে পারি। সমাজের প্রতি আর কোনো দায় নেই, কিচ্ছু নেই, শুধু বিনোদন করেছেন। এমন একটা খেলা, যে খেলাকে আন্তর্জাতিক খেলা কেউ বলে না, যে বিশ্বের অধিকাংশ দেশ যে খেলার নামটা পর্যন্ত শোনেনি। উনি স্পেনে গিয়ে নাকি শিল্পের কথা বলছিলেন, বাংলায় শিল্প করবেন তিনি, বলার জায়গা বাংলার মাটি না স্পেন। খিল্লিতেও তো জায়গা আছে, যে খেলাটার নাম স্পেনের লোক জানি না, যে খেলাটার নামই স্পেনের লোক জানে না, কিছু বাঙালিরা জানে বা 2-একটা বন্ধু বান্ধব তার জানে, হয় নামই জানি না। আমি নিজে স্পেনে গিয়েছিলাম, সেখানে একটা লোকও ওই ক্রিকেটের নামটার সাথে পরিচিত না দেখলাম। আমি 50টা লোক এমনি জিজ্ঞেস করেছিলাম, ইন্ডিয়াতে একটা খেলা আছে ক্রিকেট, এইটা চলে 5-7টা দেশ খেলে, নাম জানেন? নাম জানেন না। তো যে খেলা একটা কাঠ দিয়ে, একটা কাঠের গোল মতো বল মতো কি বলে, ওটা ঠক ঠক করে খেলা, এটা খেলাই নয় একটা। আচ্ছা, ওনাকে চিন্তিত খেলার জন্য, এছাড়া ওনার কি কোয়ালিটি আছে? ও হ্যাঁ, দাদাগিরি করে আছে, দাদাগিরি করে। হ্যাঁ, আমিও দাদাগিরি দিদিগিরি করতে পারি ভালো। আমার তো মানে তুমিও বেশ দিদিগিরি করতে পারো, তোমাকে টিভিতে বসিয়ে দিলে। এসব করে কিছু হয়? হ্যাঁ, সেন্ট জিভিয়ার্স কলেজে পড়েছে, আর তাহলে সেন্ট জিভিয়ার্স কলেজ বলে তাকে আইকন বলতে হবে নাকি? খামছা ইংরাজি বলে। তা আমার ছেলে ভালো ইংরাজি, এরকম লেখাপড়া শিখতে পারবে, অসুবিধা নেই কিছু। আমাকে যেতে হবে না, আমি যথেষ্ট, আমাকে লাগবে না, আমার ছেলেই যথেষ্ট। এসব কি হয় বলুন তো? এগুলো কি একদমই। এবং বাংলার লোকের সতর্কতা বলছি, আমি একটা কথা বলবো, সৌরভ গাঙ্গুলির মতো লোকেরা যে যে জিনিসের অ্যাড দেবে, লোক যেন সেই সকল কেনা বর্জন করে। আমি শাহরুখ খানের কথা বলবো একই সাথে। শাহরুখ খান ওনার গুরু ছিলেন একসময়, ওনাকে বেতন দিতেন, সৌরভকে বেতন দিয়ে 9 রাইডার্সে রেখেছিলেন। তো সৌরভ 9 রাইডার্সে গেলে ওখানটা সর্বনাশ হয়ে গেছে, ওটাও তখন পরাস্ত একতরফা হচ্ছিল, ওটাকে সরিয়ে দিয়েছে, তাদের খুব গোসা। বাঙালি সৌরভকে সরিয়ে দিয়েছে, তাই ওই সৌরভ গাঙ্গুলি, কি নাম আমাদের ওই শাহরুখ খানের খুব গোসা হয়েছিল বাঙালিদের। তো শাহরুখ খানও কি ভালো কাজ করেছে? ব্র্যান্ড অ্যাম্বাসাডার ছিল তো। সে তো রিজওয়ানুর রহমানের যে হত্যাকারী বলা যায়, যার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, রিজওয়ানুর রহমান, যার জন্য মাননীয় কত আন্দোলন করলো, কত ভোট পেলো, কত কি পেলো, তার ভাইকে রুকবানুরকে আবার এমএলএ বানিয়ে দিয়ে এনক্যাশ করলো ভোটটাকে। সেই রিজওয়ানুর হত্যাকারী বলে, বা তাকে তার মৃত্যুর জন্য যার বিরুদ্ধে অভিযোগ, আমি জানি না তিনি আসল পাবি কিনা, অভিযোগ উঠেছিল, মামলা চলছিল, সেই চটিদের গেঞ্জি লাখ কোটির অ্যাড দিচ্ছেন কে? টাকার জন্য। বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর তিনি দিতে পারেন না, তিনি অ্যাড দিতে পারেন, তার এগুলো যায় হবে কেন? বাংলার একটা অসহায় গরিব মুসলিম ছেলেকে দারিদ্রতার নামে যারা হত্যা করতে পারে, মানে অভিযোগ উঠেছে, অভিযোগ। তাহলে কেউ তো মেরেছে, কি হলো তাহলে? তার কিনারা কি হলো? মাননীয়কে জিজ্ঞেস করি, ওটা কিনারা কি হলো? এতদিন চলে গেল, আপনি তো ক্ষমতা অরিজিনাল এসছেন, এই 12 বছরে কি কিনারা হলো না রিজওয়ানুর রহমান হত্যাকাণ্ড? তাহলে টটিদের বিরুদ্ধেই তো বদনাম ছিল, অভিযোগ ছিল। সেই টটিদের তো লাক্স কোজিকে অ্যাড দিচ্ছে আপনার ব্র্যান্ড অ্যাম্বাসাডার শাহরুখ খান।
আবার সেই শাহরুখ খানের যে এক কোম্পানিতে যিনি কাজ করতেন বেতন পেতে, সেই সৌরভ গাঙ্গুলি তার বসের কাছ থেকে ক্ষমতা খেয়ে নিয়ে তিনি হয়ে গেলেন ব্র্যান্ড অ্যাম্বাসেডর। চলছেটা কি? ওনাকে দেখলেই লোক ভোট দিয়ে দেবে? সত্যি বাঙালি জনগণ ভাবি, আম জনতা আম হয়েই থাক। আর সৌরভ গাঙ্গুলি আরো ওই চাল ডালে ওই চালবন্দি খান আর কি। এখন তো আমার খুব ভয় লাগছে, ওই চীনা মেশিনে তৈরি চাল নাকি ক্যান্সার হয়, ওটা নাকি প্লাস্টিকের তৈরি। সেটাও যদি এই বিখ্যাত আইকনটা অ্যাড দিয়ে দেয়, ওটা খেয়ে ক্যান্সার হয়ে যাবে। তার ক্যান্সার হয়ে গেলে কি দায় ওই আইকনে? আমি বাবা টাকা নিয়ে পালিয়েছি, এবার তোরা ক্যান্সার নিয়ে মর। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ মাসুম দা, ধন্যবাদ।